বন্ধুরা, এই গল্পটি একটি মুসলিম মেয়েকে নিয়ে, যে ছোটবেলা থেকে ভারতনাট্যম নৃত্য শিখতে চায়, যা হিন্দু ধর্মের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত একটি নৃত্যকলা। কিন্তু কি হবে যখন এই কথা মুসলিম কমিউনিটির বড় বড় নেতাদের কানে পৌঁছাবে? একে তো মুসলিম ধর্মে নাচ গান করা হারাম, তার উপর আবার ভারতনাট্যম। এই সিনেমা সত্য ঘটনার উপর নির্মিত। এই সিনেমাটি শাবানা আজামির বাবা এবং খ্যাতনামা কবি কেফি আজামিকে শ্রদ্ধা নিবেদনের জন্য বানানো হয়েছিল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি গল্পটি। গল্পের শুরু হয় উত্তরপ্রদেশের আজমগড় জেলা থেকে, যেখানে মরিয়ম তার আব্বু ও আম্মির সঙ্গে থাকে। তার আব্বু একজন দর্জি আর তার আম্মি একজন হাউসওয়াইফ। তার আম্মি ভারতনাট্যম খুব পছন্দ করত, আর তাদের বাড়ির সামনে ভারতনাট্যমের একটি ক্লাসও চলতো, যেখানে কিছু মেয়েরা এই নৃত্য শিখত। মরিয়ম যখন তার মাকে নাচতে দেখতো তখন সে খুব খুশি হতো। কিন্তু একদিন হঠাৎ কোনো অসুস্থতার কারণে মরিয়মের আম্মির মৃত্যু হয়, আর তার মৃত্যুর পর মরিয়ম একবারে একা হয়ে যায়। এরপর তার আম্মির স্মৃতিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এই দুঃখে সামিল হতে মরিয়মের খালা ও নানির পরিবার নিয়ে তাদের বাড়িতে আসে। তাদের বাড়িতে তখন খুব টাকার টানাটানি চলছিল। খালা মরিয়মের আব্বুকে বাজার থেকে কিছু জিনিস আনতে বলে, কিন্তু তার আব্বুর কাছে টাকা ছিল না। তখন মরিয়ম একটি ডিব্বা থেকে কিছু টাকা এনে তার আব্বুকে দেয় এবং বলে মা এই টাকা জমিয়ে রেখেছিল। মরিয়মের খালার একটি মেয়েও আছে যার নাম কুলসুম। তাদের পাড়ার একটি ছেলে যার নাম গুলি কুলসুমকে পছন্দ করত। গুলি একজন হিন্দু ছেলে, একজন অটো চালক, আর কুলসুম জানে যে তার মা গুলির সঙ্গে কখনোই তার বিয়ে হতে দেবে না। এই দুঃখজনক অনুষ্ঠানে হাসিম শেঠও উপস্থিত ছিল, যাকে সেই এলাকার সবাই খুব সম্মান করত। তিনি মরিয়মের আব্বু সেলিমকে বলেন, তোমার যদি কোনো অসুবিধা ও কোনো দরকার হলে নির্দ্বিধায় আমাকে জানিও। আর মরিয়মের দিকে তাকিয়ে বলে, আর এখন তো ওর মা নেই, তাই তোমাকে এখন ওর সব দায়িত্ব নিতে হবে। এরপর তাদের সব আত্মীয় স্বজনরা চলে যায়। এরপর দিন যায়, মরিয়ম প্রায় ছাদে দাঁড়িয়ে নাচের ক্লাসটি দেখতে থাকে। সেই গানের সুর শুনলে তার নাচতে ইচ্ছে হয়। যদিও সে এখনো তার মায়ের সব ভুলতে পারেনি, কিন্তু সেই সুর শুনলে তার মনটা ভালো হয়ে যায়। তো রোজ স্কুল যাওয়ার পথে ওই নাচের ক্লাসের সামনে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আর এই সবকিছু সেলিমও খেয়াল করছিলেন। একদিন তিনি মরিয়মকে জিজ্ঞাসা করে, তুই যদি ভারতনাট্যম পছন্দ করিস তাহলে শিখছিস না কেন? মরিয়ম বলে, না, আমি তো এমনি দাঁড়িয়ে থাকি, আমারও সব ভালো লাগে না। কিন্তু সে তখন চমকে ওঠে যখন তার আপ্পু বলে, আমি তো তোকে ওই ভারতনাট্যম ক্লাসে ভর্তি করে দিয়েছি। এটা শুনে মরিয়ম খুব খুশি হয়। মায়ের মৃত্যুর পর এই প্রথম তার মুখের সত্যিকারের হাসি দেখা যায়। তবে সেলিম তাকে বলে, এই কথা কখনো তোর খালাকে বলবি না, কারণ তোর খালা একটু রাগী। ও এটা মেনে নেবে না যে তুই হিন্দুদের নাচ শিখছিস, ভারতনাট্যম শিখছিস, সবার সামনে নাচ করছিস। শুধু খালা নয়, আর কে কে বিরক্ত হবে সেটা আমরা পরেই জানবো। মরিয়মের নাচের ক্লাস ছিল বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। সে নিয়মিত নাচ শিখতে যেত। তখন তাকে শেখানো হতো কিভাবে নাচ শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়। কিন্তু যখন তার টিচার তার নাচ দেখলেন, তার মনে হয় মরিয়ম যেন আগেই সব জানে। এরপর কিছুদিন পার হয়, তার অনেক বন্ধু তৈরি হয়, টিচারও তাকে খুব ভালোবাসেন। মরিয়ম আবার হাসি খুশি থাকতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন তার খালার পরিবার আবারও আসেন তাদের সঙ্গে দেখা করতে। খালা মরিয়মের আব্বুকে বলে, আমি তো অনেক মেয়েদের সেলাই শেখাই, আপনি মরিয়মকে 4টে থেকে 6টা পর্যন্ত আমার কাছে পাঠিয়ে দিন। হাতের কাজ শিখে রাখলে সেটা ওর ভবিষ্যতে কাজে লাগতে পারে। এরপর বাধ্য হয়ে মরিয়মের আব্বু বলে, ও তো সেই সময় ভারতনাট্যম শিখতে যায়। এটা শুনে সবাই রেগে আগুন। তারা সেলিমকে বলে, তুমি পাগল হয়ে গেছো? তুমি বাবা হয়ে মেয়েকে হারাম পথে কিভাবে এগিয়ে দিচ্ছ? যদি এই কথা সমাজে ছড়িয়ে পড়ে তাহলে কি হবে? এবং তারা মরিয়মকে বলে, কাল থেকে এসব বন্ধ, সরাসরি স্কুল থেকে আমার কাছে চলে আসবি। মরিয়ম অল্প কয়েকদিনই ক্লাসে সবার চেয়ে ভালো নাচ শিখে ফেলেছিল, কিন্তু এখন তার নাচ শেখা বন্ধ হয়ে যায়। সে তার খালার কাছে সেলাই শিখতে যেতে থাকে, কিন্তু ওখানে তার মন বসছিল না। সে তার আব্বুকে এই কথা বলে এবং সেলিম একটা উপায় বের করে। তিনি প্রথমে নাচের টিচারের সঙ্গে কথা বলে এবং এরপর থেকে মরিয়ম ভোর 6টায় নাচ শিখতে যায় এবং বিকেলে খালার কাছে সেলাই শিখতে যায়। অন্যদিকে গুলি মরিয়মের আব্বুর কাছে জামা সেলাই করায়, কিন্তু কখনো টাকা দেয় না। আজ দেবো কাল দেবো করে মাসের পর মাস কেটে যায়। একদিন টিচার মরিয়মকে জিজ্ঞাসা করেন, তুমি তো মুসলমান, তোমার কি এই হিন্দু পুজোভিত্তিক নাচ করতে অদ্ভুত লাগে না? হাজার হোক, এই নাচ তো দেবতাকে উৎসর্গ করে করতে হয়। কিন্তু মরিয়মের মন ছিল একদম পরিষ্কার, সে এসব ভাবে না। একদিন ভোরে নাচ শিখতে যাওয়ার সময় পাড়ার এক মৌলানা তাকে দেখে ফেলে। তিনি সঙ্গে সঙ্গে তার সঙ্গীকে নিয়ে সেলিমের কাছে যায়। তিনি বলেন, মহল্লায় কথা উঠেছে আপনার মেয়ে নাচ শিখছে, এটা যদি হাসিম শেঠ পর্যন্ত পৌঁছায় তাহলে খুব খারাপ হবে। সেলিম স্বীকার করে, হ্যাঁ, আমার মেয়ে নাচ শিখছে, তাতে কি হয়েছে, এবং তাদের চলে যেতে বলেন। ওদিকে নাচের টিচার বলেন, পরশু আমার বাড়িতে একটা ছোট্ট পুজো আছে, আমি চাই তুমি সেখানে পারফর্ম করো। সেখানে কিছু লোক থাকবে যারা আমাদের একাডেমির প্রতিভাবান ছেলে মেয়েদের সাহায্য করতে চাই, আর আমি চাই তারা একবার তোমার নাচ দেখুক। মরিয়মও রাজি হয়ে যায়। এরপর তার আব্বু নিজে তাকে ডান্স ক্লাসে দিতে যায়। সে একটু ভয় পায়, কিন্তু তার আব্বু বলে, ভয় পাবি না, তোর প্রতিভা তোকে এগিয়ে নিয়ে যাবে। এরপর আমাদের
এমনকি সেখানে মরিয়াম খুব সুন্দর নাচ করে। একাডেমির প্রধান জয়প্রকাশ ও তার মেয়ে অঞ্জলিও সেখানে এসেছিল। তাদের খুব ভালো লাগে। অঞ্জলি আবার ভারতনাট্যম পছন্দ করে না, সে মুসলিম সুফি গান শোনে। এটা আবার জয়প্রকাশ সহ্য করতে পারে না। জয়প্রকাশ শুনতে পায় কিছু মহিলা মরিয়ামের প্রশংসা করে, বলে তুমি মুসলিম হয়ে এত ভালো ভারতনাট্যম করো, খুব ভালো লাগলো দেখে। এটা শুনে জয়প্রকাশ অবাক হয়ে যায় এবং তার হিংসাও হয়। সে তার মেয়েকে বকে বলে, তুমি হিন্দু হয়ে সারাদিন সুফি গান শোনো, আর ওই মুসলিম মেয়ে হিন্দু নাচ শিখছে, ভারতনাট্যম শিখছে। অঞ্জলি জিজ্ঞাসা করে মরিয়াম কি ভারতীয় নয়, সে কি ভারতনাট্যম শিখতে পারে না? এরপর সে মরিয়ামের সঙ্গে দেখা করে। অঞ্জলির ব্যবহার মরিয়ামের খুব ভালো লাগে। এরপর মরিয়াম বাড়ি এসে তার আব্বুকে বলে, নাচ আমার খুব ভালো হয়েছে, কিন্তু সবাই অদ্ভুত প্রশ্ন করছিল। তার বাবা বলে, ওইসব কথায় কান দিবি না। এরপর আমরা দেখতে পাই হাসিম শেঠ মরিয়ামের ডান্সের খবর পেয়ে যায়। সে দ্রুত সেলিমের কাছে গিয়ে বলে, তুমি যা করছো সেটা ভুল। সেলিম বলে, তার মা চলে যাওয়ার পর মেয়েটা আমার একবারে চুপচাপ হয়ে গিয়েছিল। নাচ শুরু করার পর থেকে ওর হাসি আবার ফিরে এসেছে। হাসিম বলে, তুমি জানো না কত লোক তোমার উপর রেগে আছে। মনে রাখবে, তোমার ব্যবসা এইসব মুসলিম লোকের উপরই নির্ভর। তারা যদি তোমার দোকানে না আসে তাহলে কি করবে তুমি? তাই ইসলাম মেনে চলো, ইসলামের বাইরে কিছু করার কথা কখনো ভেবো না। চোখ কান বন্ধ করে শুধু ইসলামের পথে চলো, আর তাতেই তুমি জান্নাত পাবে। কিন্তু সেলিম বলে, আমি বাবা হয়ে যদি মেয়ের মুখে হাসি ফোটাতে না পারি, আমার মেয়ের জান্নাত তুল্য হাসি দেখতে না পাই, তাহলে জান্নাতে গিয়ে আমি কি করব? হাসিম শেঠ রেগে গিয়ে বলে, তুই আমাদের ধর্মের অপমান করছিস। কিন্তু সেলিম বলে, আমাদের ধর্ম কি এতই দুর্বল যে একটা বাচ্চা মেয়ে নাচ করলে অপমান হবে? হাসিম শেঠ রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ তার উত্তর দেওয়ার মতো কোনো কথা ছিল না। এর মধ্যে মরিয়াম ও অঞ্জলির বন্ধুত্ব গভীর হয়, কিন্তু জয়প্রকাশ এটা আবার পছন্দ করে না। জয়প্রকাশ একদিন সেলিমকে ডেকে বলে, তুমি যেটা করতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের সমাজ তোমাকে মেনে নেবে না, আর তুমি তোমার নিজের মানুষদেরও হারাবে। মৌলানা আবার একবার সেলিমকে বোঝান, তুমি তোমার মেয়েকে থামাবে কিনা বলো, ওর জন্য বাকি মেয়েরাও খারাপ হতে পারে। সেলিম জোর কণ্ঠে বলে, না। আর এইসব ঘটনা মরিয়াম জানলার পাশে দাঁড়িয়ে শুনছিল। এরপর মরিয়ামও তার বাবাকে সমাজ বয়কট করে। সবাই তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। কেউ আর তার দোকানে কাপড় সেলাই করতে দেয় না। এমনকি যারা কাপড় সেলাই করার জন্য দিয়ে গিয়েছিল তারাও টাকা ফেরত নিয়ে চলে যায়। তার দোকান বন্ধ হতে বসে। সেলিম বাধ্য হয়ে একটা কাজ খোঁজার জন্য খালার কাছে যায়, কিন্তু খালা বলে, মেয়ের বিয়ের সময় হয়েছে, মেয়েকে বিয়ে দাও, ওসব নাচন কোদন আমাদের ধর্মে নেই। তুমি আমাদের পরিবারকে কলঙ্কিত করছো, আমাদের ধর্মের অপমান করছো। এরপর তার হাতে 100 টাকা দিয়ে অপমান করে তাকে তাড়িয়ে দেয়। এরপর সে ফিরে এসে দেখে বাড়ির বিদ্যুৎ কেটে গেছে, তাদের টাকা ছিল না বলে বিল দিতে পারিনি। মরিয়াম এসব চোখের সামনে দেখতে পাচ্ছে। এরপর সেলিমকে মসজিদে যেতেও বাধা দেওয়া হয়। এই দেখে মরিয়াম সিদ্ধান্ত নেয় সে আর নাচ করবে না, সে তার আব্বুকে আর কোনো বিপদে ফেলবে না। কিন্তু তার আব্বু তাকে অনেক বোঝায় যে নাচ কর মা, কিচ্ছু হবে না, কিন্তু সে রাজি হয় না। এর পরের দিন মরিয়ামকে তার টিচার এক প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলে, কিন্তু মরিয়াম সরাসরি না বলে দেয়। এর পরের দিন তাদের বাড়িতে কেউ পাথর ছোড়ে আর তাদের দেওয়ালে লিখে দেয় কাফের। এটা দেখে মরিয়াম রেগে যায়। সে তার আব্বুকে বলে, আমি অবশ্যই নাচ করব, তাতে যা হয় হোক। সে টিচারকে ফোন করে বলে, আমি কি এখনো প্রতিযোগিতায় অংশ নিতে পারি? টিচার বলে, হ্যাঁ অবশ্যই। আর এই বিপদের সময় গুলি ও কুলসুম সেলিমের পাশে দাঁড়ায়। গুলি তার সেলাইয়ের সব বকেয়া টাকা শোধ করে দেয়। সে একটি ফ্যাক্টরিতে বলে যে সেলিম খুব ভালো দর্জি। এরপর সেই ফ্যাক্টরির লোকেরা সেলিমকে কাজ দেয়, আর সেলিম সেই কাজ করে ফ্যাক্টরিতে দিয়ে আসে, আর এর ফলে সেলিমের আর্থিক সহায়তা হয়। পরের দিন মরিয়ামকে নিজে হাতে রেডি করে সেলিম নিয়ে যায় প্রতিযোগিতায়, কিন্তু সে একজন গরিব দর্জি বলে সেলিমকে পেছনের সিটে বসানো হয়। মরিয়াম তার টিচারকে বলে, আমার আব্বুকে সামনে বসান, আজ আমি যা হতে পেরেছি ওনার জন্যই। জয়প্রকাশ বলেন, সামনের সিট কেবল ভিআইপিদের জন্য। এরপর মরিয়াম স্টেজে গিয়ে মাইকে বলে, আমার আব্বুকে সামনে বসান প্লিজ। তখন বাধ্য হয়ে ভিআইপি সিটে তাকে বসানো হয়। মরিয়াম নাচ শুরু করে, কিন্তু মাঝপথে গান বন্ধ হয়ে যায়। অঞ্জলি জানতো এটা তার বাবা ইচ্ছা করেই করছে। সে তার ফোন থেকে সুফি গান চালায়। মরিয়াম সেই সুফি সঙ্গীতেই ভারতনাট্যম করে। সবাই অবাক হয়ে যায়, এই প্রথম কেউ সুফি গানে ভারতনাট্যম করলো, আর সেই প্রথম পুরস্কার পায়। সবাই দাঁড়িয়ে প্রশংসা করে। সে তার আব্বুকে মঞ্চে ডাকে এবং বলে, আজ আমি যা হয়েছি সবটাই আমার আব্বুর জন্য। মরিয়াম প্রমাণ করে দেয় কলার কোনো ধর্ম নেই, শিল্পের আত্মা তার স্বাধীনতা, স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করা জরুরি। এই সিনেমা সমাজের বৈষম্য আর ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে এক জোরালো কণ্ঠস্বর। আর এই গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এরকম আরো গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।